রেডিওটা বাজছে সুরে, গল্প আসছে শনিবার করে। নমস্কার, আমরা গপ্পের রেডিও। বিভিন্ন স্বাদের গল্পের সম্ভার নিয়ে আমরা আসি প্রতি শনিবার। আজ আপনাদের জন্য হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের গল্প গভীর রাতের কান্না। হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের জন্ম 23শে মার্চ 1916 সালে কলকাতার ভবানীপুরে। তার প্রথম প্রকাশিত গল্প ইরাবতী। ছোটদের লেখা বইয়ের মধ্যে অন্যতম ভয়ের মুখোশ ও পাথরের চোখ। তার মৃত্যু হয় 1981 সালে। আজকের গল্পটি আমরা নিয়েছি হরিনারায়ণ চট্টোপাধ্যায় 35টি ভয়ের গল্পের বৃহত্তম সংকলন ভয় সমগ্র থেকে। গল্পের সূত্রধার আমি আকাশ। শুরু হচ্ছে গভীর রাতের কান্না। আমি আর আনন্দ সেদিন একটা চায়ের দোকানে বসে গল্প করছিলাম। হঠাৎ ভূতের কথা ওঠায় আনন্দ বললে, আমি ওই ভূত প্রেতে বিশ্বাস করি না। আমি বললাম, আমি বিশ্বাস করি। ভূত প্রেত একেবারে আজগুবি কথা নয়, এগুলো সত্যিই আছে। আনন্দ বললে, তুই দেখেছিস নাকি? আলবাত দেখেছি। আচ্ছা, তা বল কোথায় দেখেছিস? আমি বললাম, হ্যাঁ শোন তাহলে। এই বলে আমি 2 কাপ চায়ের অর্ডার দিয়ে সিগারেটটা ধরিয়ে বলতে আরম্ভ করলাম। আমার যে কাঠের ব্যবসা তোরা তো তা জানিস, তাই যখন প্রয়োজন হয় আমাকে কাঠের জন্য আসাম, উত্তরবঙ্গ, বিহার যেতে হয়। হঠাৎ একবার প্রয়োজন হলো আসাম যাওয়ার। তখন কিন্তু ব্রিজ তৈরি হয়নি, তাই গঙ্গাসাগর হয়ে কাঠিহারের উপর দিয়ে যেতে হতো আসাম বা শিলিগুড়ি। তখন স্টেশনে ছিল একটা টিকিট ঘর আর একটা টিনের চালা যাত্রীদের জন্য, আর আলোর মধ্যে ছিল কেরোসিনের লণ্ঠন। এর কিছুটা দূরে একটা রেল কোয়ার্টার। একটাতে থাকতো স্টেশন মাস্টার আর একটায় থাকতো কেরানি ও অন্যান্য কর্মচারী। সারাদিনে মাত্র 2-3টে ট্রেন এলে স্টেশনটা একটু জমজমাট হতো। মাঝপথ ফাঁকা, জনমানব শূন্য। বিছানাপত্র বেঁধে আর সঙ্গে কিছু খাবার নিয়ে যথাসময় শিয়ালদহ স্টেশনে রওনা হলাম। ট্রেন ছাড়তে আর মাত্র 10 মিনিট। টিকিট কাউন্টার থেকে একটা দ্বিতীয় শ্রেণীর টিকিট কাটলাম। দেখতে দেখতে সময় হয়ে এলো। ট্রেন এলো, উঠলাম। স্টেশন পার হতেই চারদিক ঘন অন্ধকার। সেই অন্ধকারের ভিতর দিয়ে ছুটে চললো আসাম মেল। আমি যে কামরায় উঠেছিলাম তার মধ্যে খুব বেশি যাত্রী ছিল না, জানিস তো। সব মিলে ওই মাত্র 10-15 জন হবে। সিট পাই ফাঁকা রেখে বিছানা পেতে শুয়ে পড়লাম। একখানা ম্যাগাজিন পড়তে পড়তে ঘুমিয়েও পড়লাম। ভোরবেলা হকারদের গরম চা, গরম সিঙ্গাড়া ইত্যাদির বিভিন্ন কণ্ঠের চিৎকারে আর কুলিদের ওঠানামার দুমদাম শব্দে ঘুমটা ভেঙে গেল। জানালা দিয়ে দেখলাম সাহেবগঞ্জ স্টেশন। আর কাল বিলম্ব না করে বিছানাটা বগলে নিয়ে আর ব্যাগটা কাঁধে ঝুলিয়ে নিলাম। এরপর নেমে পড়লাম। স্টেশনের বাথরুমে গিয়ে হাত মুখ ধুয়ে চায়ের দোকানে চা নিলাম। সঙ্গে নিলাম লুচি আর আলুর দম। চায়ের সঙ্গে সেগুলো সদ্ব্যবহার করে সকালের আহারটা কমপ্লিট করলাম। খাওয়া দাওয়া শেষ করে স্টিমারের ওপারে বেশ খানিকটা বালির ওপর হেঁটে উঠে বসলাম ট্রেনে। তখন রেলপথের অবস্থা খুব একটা ভালো ছিল না বলে ট্রেন এত স্পিডে দৌড়াতো না। কামরায় খুব একটা লোকও ছিল না, কাজেই বেশ আরাম করে বসলাম। গাড়ি স্টার্ট দিল, কিন্তু খুব আস্তে আস্তে। বালির উপর দিয়ে জোরে চালানোটা অসম্ভব। এভাবেই গাড়িটা এলো মতিহারি স্টেশন। এখানে আরও কিছু যাত্রী উঠল। এবার কিন্তু ট্রেনটা জোরে চলতে লাগলো। এখানে বয়সে খাবার অর্ডার নিয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই এলো কাঠিহার স্টেশন। এখানে অনেক লোক ওঠানামা করতে লাগলো। আমার মাছ ভাতের অর্ডার ছিল, আমাকে বয় দিয়ে গেল। আমি দেরি না করে খাওয়া দাওয়ার পাটটা শেষ করে ফেললাম। সন্ধ্যার কিছু আগেই শিলিগুড়িতে এসে পৌঁছলাম। এখানে গাড়ি প্রায় 20-25 মিনিট দাঁড়িয়েছিল। ভোরে এসে পৌঁছলাম আলিপুরদুয়ার স্টেশনে। স্টেশন মাস্টারের বয়স খুব একটা বেশি নয়, আর লোকটা বেশ অমায়িক। তাকে জিজ্ঞাসা করলাম, এখানে কোনো হোটেল বা থাকার জায়গা আছে কি?
স্টেশন মাস্টার বললেন, এই জংলা জায়গায় হোটেল কোথায় পাবে? এখানে বেশি যাত্রীও আসে না। তার কথা শুনে আমার চোখ কপালে উঠল। আজ দুদিন ধরে স্নান খাওয়া ঠিকঠাক হয়নি, এই অবস্থায় আমি কোথায় যাই? আমার অবস্থা দেখে ভদ্রলোক বললেন, আপনি বোধহয় প্রথম এখানে এসেছেন। আগে হ্যাঁ। আসুন আমার সঙ্গে, এখানে আমার একটা মেস আছে, সেখানে আপনি 2-1 দিন থাকতে পারেন। আমি স্বস্তির নিঃশ্বাস ফেলে বললাম, ধন্যবাদ, আপনার অনুগ্রহের কথা আমার চিরদিন মনে থাকবে। রেল কোয়ার্টারের মধ্যেই মেস। রেলে 10-12 জন কর্মচারী এখানেই খায়। আমি মেসের একটা ঘরে বিছানাপত্র রেখে পাতকুয়ায় স্নান করে আহারাদি সম্পন্ন করলাম। এরপর একজন রেল কর্মচারীকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, এখানে কাছাকাছি কাঠের কোনো ঠিকাদার আছে? তিনি বললেন, না, কাছাকাছি বলতে এখান থেকে 2 মাইল দূরে একজন কাঠ চালান দেবার ঠিকাদার আছেন। কেন, আপনি কি কাঠের ব্যবসা করেন? আমি ঘাড় নেড়ে সম্মতি জানাতেই তিনি বললেন, আচ্ছা, তাহলে ওর কাছেই যান, ওনার কাছেই আপনার কাজ মিটে যাবে। জঙ্গলের এক পাশে তিনি লোকজন নিয়ে একটি কাঠের বাংলো তৈরি করে বাস করেন। সব শুনে আমি বেশ খুশি হলাম। তাড়াতাড়ি কাজ সেরে কলকাতায় ফিরে যাবার উদ্দেশ্যে আমি দুপুরে ঠিকাদারের বাংলোয় যাবার কথা বললাম। রেল কর্মচারী বললেন, না না, এখন গেলে ফিরতে সন্ধ্যা হয়ে যাবে, তার চেয়ে বরং আপনি সকালে উঠে যাবেন। জানেন তো এখানে আবার চিতাবাঘের ভয় আছে। আমি বললাম, উপায় নেই যে, আমাকে তাড়াতাড়ি ফিরতেই হবে কলকাতায়, সেজন্যে কাজ মিটিয়ে ফেলতে চাই। আপনি বরং আমাকে পথের সন্ধানটা বলে দিন অনুগ্রহ করে। তিনি বললেন, আরে ওই তো স্টেশন থেকে বেরিয়ে যে সোজা রাস্তা পাবেন, ওই রাস্তায় 1 মাইল এগিয়ে গেলে দেখবেন রাস্তাটা 2 ভাগে ভাগ হয়ে গেছে। যেটা বাঁ দিকে জঙ্গলের দিকে গেছে, আপনি সেই দিক দিয়ে গেলেই দেখবেন একটা কাঠের বাংলো, ওটাই ঠিকাদারের বাংলো। আমি আর এতটুকু অপেক্ষা না করে টর্চটা হাতে নিয়ে বেরিয়ে পড়লাম ঠিকাদারের বাংলোর উদ্দেশ্যে। চলছি আর চলছি, পথ যেন আর শেষই হয় না। শেষ অবধি ঠিকাদারের আস্তানায় এসে হাজির হলাম। ভাগ্যের জোরে তিনি বাংলোতেই ছিলেন, কিন্তু ভদ্রলোক বাঙালি নয়। যত্ন করে আমাকে বসালেন, চাও খাওয়ালেন। তারপর ব্যবসার কথাবার্তা পাকা করে বেরিয়ে পড়লাম ওখান থেকে। তিনি অবশ্য বাংলোতে থাকার কথা বলেছিলেন। আমি বললাম, ধন্যবাদ মশাই, তবে থাকবার উপায় নেই আমার, কলকাতায় ফিরতেই হবে। ঠিক সময় মতো যদি স্টেশনে পৌঁছতে পারি তাহলে রাতের ট্রেনেই কলকাতা রওনা হব। এই কথা বলে সেখান থেকে বেরিয়ে পড়লাম। প্রায় 1 মাইল রাস্তা হাঁটার পর হঠাৎ সারা আকাশ ছেয়ে এলো কালো মেঘে। দুপাশে জঙ্গল, টর্চ লাইটে ব্যাটারিটাও প্রায় শেষ। তাছাড়া নতুন ব্যাটারি নিতেও ভুল হয়ে গেছে আমার। ব্যাটারি অল্প আলোতে এগিয়ে চলেছি। হঠাৎ সামনে একটা কালো কুকুর দেখতে পেলাম। চোখ দুটো তার দপদপ করে চলছে। আমি বারবার আটকে উঠলাম। হঠাৎ উঠলো হাওয়া আর সেই সঙ্গে বৃষ্টি। হ্যাঁ, কুকুরটাও যেন জানিস তো অন্ধকারে কোথায় মিশে গেল। আমিও আশ্রয়ের আশায় ছুট দিলাম। কিছু দূর এসে মনে হলো আমি অন্যদিকে চলে এসেছি। এমন সময় বিদ্যুতের আলোয় খানিকটা দূরে দেখা গেল একখানা ঘর। আমিও ছুটলাম সেই দিকে। ঘরের কাছে গিয়ে দেখলাম দরজাটা খোলা। আমি কোনো কিছু না ভেবে ভিতরে ঢুকলাম। টর্চ লাইটটা জেলে দেখলাম ঘরটা বৈঠকখানা বলেই মনে হলো। তবে ঘরের মধ্যে আসবাবপত্র কিছুই নেই। চারিদিকে ধুলোবালি জমা হয়ে আছে। ভেতরের দিকে আরও একটি দরজা, সেটাও খোলা। সেই দরজা দিয়ে একটা উঠোন দেখলাম। বুঝতে পারলাম ঘরে কেউ থাকে না। যাই হোক, আশ্রয় যখন পেয়েছি তখন বৃষ্টি না থামা পর্যন্ত এখানেই অপেক্ষা করা যাক। এই ভেবে দরজার পাশে কাঠের মেঝের ওপর বসে রইলাম। তবে বৃষ্টি যেন থামতেই যায় না। যত রাত হয় বৃষ্টি আরও জোরে হতে লাগলো। টর্চ লাইটের আলোতে হাত ঘুরে দেখলাম রাত তখন 1টা। চুপ করে বসে আছি নিরুপায় হয়ে। হঠাৎ মাথার ওপর ঝটপটানির শব্দ শুনে চমকে উঠলাম। দেখলাম একটা বাদুড় মাথার ওপর ঘুরপাক খাচ্ছে। ঘুরতে ঘুরতে এক কোণে ঝুলে রইল। তার চোখ দুটো কি ভয়ঙ্কর, যেন আগুনের মতো জ্বলছে, হলকার মতো। ভয় কাঠ হয়ে বসে রইলাম। ঘরের ভিতর থেকে নানা রকম শব্দ,
কখনো মনে হলো কেউ যেন ঘুরে বেড়াচ্ছে, আবার পরক্ষণে শোনা গেল বিচিত্র সব শব্দ। বাদুরটা ঝটপট করতে করতে আমার মাথার উপর দিয়ে সোজা বাইরে বেরিয়ে গেল। আমি স্বস্তি নিঃশ্বাস ফেললাম। কিছুক্ষণ কেটে গেল, কোনো শব্দ নেই। এমন সময় ঘরের ভিতর থেকে একটা কান্নার শব্দ ভেসে এলো। কান্নার শব্দে চমকে উঠলাম। বুঝলাম কোনো মেয়ে কাঁদছে। ঘরে তাহলে লোকজন অবশ্যই আছে, এই ভেবে কিছুটা সাহস পেলাম। একবার ভাবলাম ভেতরে গিয়ে দেখি ব্যাপারটা কি। আবার ভাবলাম কি দরকার পরের ব্যাপারে মাথা গলাবার। বৃষ্টিতে অনেকটা থেমে গিয়েছে, কিন্তু কান্নার শব্দ এখনো থামেনি। একঘেয়ে কান্নার শব্দে অসহ্য হয়ে উঠলাম। ভাবলাম স্টেশনে ফিরে যাওয়াটাই উচিত ছিল। বিরক্ত হয়ে টর্চটা হাতে নিয়ে ভিতরে গেলাম। সামনের ঘর থেকে কান্নার শব্দটা আসছিল। দরজাটা খোলা ছিল। সাহস করে ঢুকলাম ঘরের মধ্যে, কিন্তু ঘরের লোকজন তো দূরের কথা, একটা আসবাবপত্রও নেই। শুধু ঘরের মধ্যে পড়ে আছে একটা পুরনো শাড়ি। টর্চটা নিভে ঘর থেকে বেরিয়ে আসবো যেই ভাবছি, আবার কান্নার শব্দ পেলাম। কেউ কোথাও নেই, কিন্তু কাঁদছে কে? আমি ঘরের মাঝখানে গিয়ে চেঁচিয়ে বললাম, কে কাঁদছো? উত্তর দাও বলছি। সঙ্গে সঙ্গে ঠিক আমার মাথার উপর যেন কে হেসে উঠল। সেই হাসি শুনে আমার বুকে রক্ত যেন জল হয়ে গেল। আমি ভয় বেরিয়ে আসবো যেই ভাবছি, বাইরের থেকে দরজাটা কে যেন বন্ধ করে দিল। আমি ভয় কাঠ হয়ে গেলাম। আবার দরজাটা যেন বাইরের থেকে খুলে গেল। ঘরের করে যেখানে শাড়িটা পড়েছিল সেখানে দেখা গেল একটা অস্পষ্ট নারী মূর্তি। মূর্তিটা যেন বলে উঠলে, টর্চ জ্বালিও না, কেন কাঁদছি তাহলে শোনো। এই বলে ছায়া মূর্তি বলতে শুরু করলো, আমি বাঙালি ঘরের মেয়ে, অল্প বয়সে বিধবা হই। আমার স্বামীর অনেক টাকা পয়সা ছিল, জমি জমাও ছিল প্রচুর। সেই লোভে স্বামীর এক আত্মীয় আমাকে খুন করে কাঠের বাক্স করে আমাকে পুঁতে দেয়। সেই থেকে আমি ভূত হয়ে আছি। ভূত হয়ে আমি অনেক কষ্ট পাচ্ছি, আর সহ্য করতে পারছি না। তুমি দয়া করে আমার নামে গয়ায় গিয়ে যদি পিণ্ড দাও। আচ্ছা, আপনি যে মুক্তি পেয়েছেন জানবো কি করে? তুমি যেখানে পিণ্ড দেবে ফল্গু নদীর ধারে, সেখান থেকে 8 মাইল দূরে দেখবে বালি আছে। তার উপর দেখবে আমার নাম, যেটা তোমায় দিলাম। তাহলে বুঝবে আমার মুক্তি হয়েছে। আমি খানিকটা বাধ্য হয়েই বললাম, বেশ, তাই হবে। তাহলে এটা রাখো, কিন্তু বেইমানি করো না, তাহলে আমি তোমাকে ছাড়বো না। সঙ্গে সঙ্গেই আমার পকেটে কেউ যেন কিছু একটা রেখে দিল। আমি পকেটে হাত দিতেই মেয়েটি বলে উঠল, এখন নয়, কাল দেখো, গয়া যাবার খরচ আমার নাম লিখে দিলুম। তুমি ভুল পথে এসেছো, আমি তোমায় পৌঁছে দিচ্ছি। আমি একেবারে ঘর থেকে বেরিয়ে রাস্তায়, স্টেশনের কাছাকাছি একটা জঙ্গল, সেখানে আস্তে আস্তে ভোর হয়ে গেল। এমন সময় পেছন থেকে মেয়েটি বললে, আমি আর যেতে পারবো না, সকাল হয়ে গেছে। তারপর আমি পেছন ফিরে দেখলাম একটা নরকঙ্কাল যাচ্ছে। কি ভয়ঙ্কর দেখতে! আমার সারা দেহ তখন ভয় কাঁপছে। ও ভগবান,
এর সঙ্গেই তাহলে কাল সারা রাত এই নোংরা বাড়িতে আমি বন্দি ছিলাম। স্টেশনে ফিরে দেখলাম এক টুকরো কাগজে তার লেখা নাম আর একটা সোনার হার। কলকাতা ফিরে এসে বিক্রি করলাম সেটা, আর গয়ায় পিণ্ড দিলাম তার নামে। শেষ হলো হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের গভীর রাতের কান্না। প্রদীপের কণ্ঠে সৌম্য, আনন্দের কণ্ঠে অয়ন, স্টেশন মাস্টারের ভূমিকায় আমি আকাশ, রেল কর্মচারীর ভূমিকায় শুভদীপ, অশরীরী ওরফে নারী মূর্তির ভূমিকায় মৌবনী, আবহ সঙ্গীতে শঙ্খ ও সূর্য, গ্রাফিক ডিজাইনে অয়ন। পরবর্তী পর্বে আরও একটি গল্প নিয়ে হাজির হবে টিম গপ্পের রেডিও।